মধ্যরাতের আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওইখান থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তির তো ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য। টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসে। এবং লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানলের মধ্যে আটচার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে, নতুন করে আরও 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। রাত্রি মধ্যরাতে নোয়াখালীর মাইজদিতে 2টি মার্কেটে কিন্তু আগুন লেগেছে এবং 3 ঘন্টার চেষ্টায় 8টি ইউনিট কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়েছে পাইকারি কাপড়, জুতার দোকান, ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল। এখন কিন্তু বলতে গেলে সবাই যারা ব্যবসায়ীরা রয়েছিলেন তারা কিন্তু নিঃস্ব প্রায়। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। শনিবার রাত 11:30 আগুন লাগে নোয়াখালীর মাইজদির নূপুর ও হকার্স মার্কেটে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস, শুরু হয় আগুন নেভানোর তৎপরতা। নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। লেডিস ব্যাগ, লেডিস জেন্টস আইটেম, লেডিস আইটেম, বাচ্চা আইটেম, সব জুতা আইটেম। আমার পুরো লাইফ শেষ। হকার্সের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই দোকানের পিছন থেকে আগুনটা লাগছিল। আমাদের ফার্স্ট এড বুথ রয়েছে এখানে, যারা কেউ যদি আহত হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ফার্স্ট এড কর্নারে গিয়ে তাদেরকে ফার্স্ট এড সেবা দিচ্ছি আর কি। আমরা যা সামর্থ্য কুলেছে ব্যাগেরে আবেদন জানাই, সব বাইর করে নিচ্ছি। একে একে পুড়ে ছাই হয় প্রায় অর্ধশত দোকান। এর মধ্যে রয়েছে পাইকারি কাপড়, বাইসাইকেল ও জুতার দোকান। এছাড়াও ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল সহ প্রায় 50টি দোকান। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের যে কোট ছিল, ব্যালেজার ছিল, আবার অনেক মাল কিনা ছিল, গোডাউনে সব বান্ডন করা ছিল, এগুলো ওইভাবে আছে, সব পুড়ে গেছে। মুখের বাসা তো নাই, কি সব শেষ, আমার লক্ষ লক্ষ টাকার মাল সব শেষ। আগুনে ব্যবসায়ীদের মালামাল একদিকে যেমন পুড়ে ছাই হয়েছে, তেমনি আগুন নিয়ন্ত্রণের পর অনেক মালামাল লুটপাট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা তো মাল যেরকম পারছি মার্কেটের বাইরে ফালাইছি, এখান থেকে সবাই লুটপাট করে নিয়ে যেতেছে। কার মাল কি এটা চিনার কোনো উপায় নাই। যা মালামাল মানুষ বার করছিল এগুলো লুটপাট হইতেছে, মানে যারা সহযোগিতা করব তার হাতে বস্তা তুলে দিছে, মাল তুলে দিছে, সে এটা নিয়ে চলে যেতেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তীতে এটা আমরা সার্চ করে বের করতে পারবো যে আসলে আগুনটা কোথা থেকে লেগেছে, বা তদন্ত হলে এটা বের করতে পারবো। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন নোয়াখালী। চট্টগ্রাম ইপিজেডে পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয় শ্রমিক অসন্তোষ। তারপর শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয় রপ্তানিমুখী কারখানা। এজন্য আগে থেকে মোবাইলে বার্তা ছড়ানো হয়, জোগাড় করা হয় প্রচুর ইট পাটকেল। শ্রমিকদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় এই রপ্তানি অঞ্চলে বেতন ভাতা নিয়ে সম্প্রতি কয়েকটি কারখানার অসন্তোষের চেষ্টা চলছে। এতে বিশেষ কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীও। হুসাইন জিয়াদের প্রতিবেদন।
শনিবার শ্রমিকদের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শতভাগ রপ্তানিমুখী কারখানা জেএমএস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচ, চেয়ার, টেবিল ও মূল্যবান যন্ত্রপাতি। ঘণ্টাব্যাপী চারপাশ থেকে কারখানাটিতে ভাঙচুর চালায় মেরিকো নামে আরেকটি কারখানার শত শত শ্রমিক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটি ঘিরে আক্রমণ শুরু হয়। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের বৃহৎ এ শিল্পাঞ্চলকে হঠাৎ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় সড়কে পড়ে আছে কয়েক হাজার ইটের টুকরো, যা আগে থেকে জমা করা। বালতি ভরে এসব ইটের টুকরো নিয়ে আসা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়ে উঠে আসে শনিবারে হামলা চালানোর কথোপকথন। শ্রমিকদের অভিযোগ, আগের মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হঠাৎ হামলা করা সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানায় নয়, বেতন ভাতা নিয়ে ইপিজেডে আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছে শ্রমিকরা। 9 দফা দাবি নিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কম বেশি আন্দোলন হচ্ছে। তো আমাদের বুধবারে এই ধরনের ইস্যু নিয়ে আমাদের ফ্যাক্টরিতেও আন্দোলনের মতো করছিল। 8:30টার দিকে ওদের প্ল্যানিং মতো ওরা হামলা শুরু করে দিয়েছে। যারা পরিকল্পনা নিয়েছে কালকে শুক্রবার পরিকল্পনা করে নিয়ে এই পোলাগুলো আজকে ঢুকেছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় এ ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ভয়াবহ রকম ভাঙচুর হামলা তো হয়েছে এই কারখানাগুলোতে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা শ্রমিক আছেন এবং কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে হামলার সময় এখানে যে গ্যাসের লাইন, বয়লারের যে লাইনটি ছিল সেই লাইনটি খুলে দেওয়া হয়, এতে কিছুটা গ্যাস ছড়িয়ে পড়ে এবং ঠিক সে সময় আগুন ছুড়ে মারে বাইরে থেকে দুর্বৃত্তরা। ফলে এই ঘটনাটিকে কারো ইন্ধন থাকার একটি প্রবল সম্ভাবনার কথা বলছেন এখানে যারা দায়িত্বরত আছেন শ্রমিক তারা, এবং তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ সময় তারা জানালায় টেবিল ঠেকিয়ে ও ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরে থেকে আসা আগুনের শিখা প্রতিরোধের চেষ্টা করেন। তা না হলে আগুন ধরে যেত পুরো কারখানায়, যেটিকে নাশকতার চেষ্টা বলছেন তারা। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমাও আছে। তারা ছোট ছোট আগুনগুলা আমাদের দিকে এখানে ছুড়ে মারে। তো এক পর্যায়ে আমরা এই যে এখানে টেবিলগুলো দেখতেছেন, আমাদের এগুলো লাঞ্চের টেবিল, এগুলো দিয়ে আমরা এখানে প্রোটেক্ট করার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। শনিবার যে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই কারখানার একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রপ্তানি অঞ্চলে এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পানিতে করছে, নষ্ট করছে, এগুলো শোকাতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে বা অন্যান্য ঝামেলাও আছে। সেক্ষেত্রে আসলে একটা ভাবমূর্তিত্ব ব্যাপার আছেই। তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সংঘর্ষকে সন্দেহের চোখে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এইসব ঘটনা পুনরায় না হয়, এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। সরকারি সংস্থা আছে তারা কাজ করছে, এটা নিয়ে দেখা যায় যদি করে দিতে হয় তাহলে তখন সময় মতো আবার দলে জানানো যাবে। মালিক পক্ষ এবং তাদের ফ্লোরে যারা ফ্যাক্টরি চালায় এদেরকে নিয়ে মিটিং করবো যাতে এটা আর না বাড়ে, কারণ এটা কোনো মূল কোনো ইস্যু নাই। সমস্ত তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের এই বন্ধ করবো। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইপিজেডে 501টি শিল্প প্লটে দেশি বিদেশি কারখানায় কাজ করে প্রায় 2 লাখ শ্রমিক, যেখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ $40 বিলিয়ন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। তীব্র শীতে জুবুথুবু জনজীবন, এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। শুরুতে যেতে চাই চুয়াডাঙ্গায়। অনিক, জানাবেন যে শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিস কী বলছে এবং নিম্ন আয়ের মানুষদের কী ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে? সাকিব, চুয়াডাঙ্গায় কিছুক্ষণ আগে মিষ্টি রোদের দেখা মিলেছে, কিন্তু সেই রোদের যে উত্তাপ
সেই উত্তাপ আসলে সাধারণ মানুষ এখনো পাচ্ছে না। রোদের উত্তাপ নেবার জন্য সাধারণ মানুষ কিন্তু সড়কের পাশে দাঁড়িয়ে আসলে রোদের উত্তাপ নেবার অপেক্ষা করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে এই তাপমাত্রা কিছুটা কমে আসবে। এছাড়া এই হঠাৎ করে এই তাপমাত্রা ওঠা নামার কারণে আসলে সবথেকে বিপাকে কষ্টে দুর্ভোগে আছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু আসলে তাদের যে আয়ের যে উৎস, সেই আয়ের উৎসে আসলে ভাটা পড়েছে। কাজ না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছে ভোরে, এবং যারা অতি প্রয়োজনে সড়কের পাশে ভোরে অবস্থান করেছে তারা কিন্তু আসলে দুর্ভোগে কষ্টে আসলে সব থেকে বেশি পড়েছে। অনেক শ্রমিকের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছে যে প্রতিদিনের ন্যায় আজও তারা আসলে কাজের সন্ধানে বাসার বাইরে বের হয়েছিল, তবে তীব্র ঠান্ডায় উপেক্ষা করে যখন কাজ না পেয়ে বাসায় ফিরতে হয় তাদের, তখন আসলে তাদের দুর্ভোগের চিত্রটা আসলে বেশি পড়ে। কারণ একজন শ্রমিকের আয়ের উৎসের উপরে নির্ভর করে তাদের পরিবার পরিজন এবং সন্তানেরা। সব মিলিয়ে কিন্তু শীত দুর্ভোগী বয়ে নিয়ে এসেছে চুয়াডাঙ্গায়। পাশাপাশি জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতার্ত যারা মানুষ আছে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। তবে চুয়াডাঙ্গায় যে শীতার্ত মানুষ আছে সেই শীতার্ত মানুষের তুলনায় কম্বল বিতরণ কিন্তু অনেকটাই কম দেখেছে এবছর। জেলা প্রশাসকের সাথে কথা হয়েছিল, জেলা প্রশাসক দাবি করেছেন যে ইতিমধ্যে 20,000-এর উপরে কম্বল শীতবস্ত্র তারা বিতরণ করেছে। এরই মধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে, সেই চাহিদাপত্র অনুযায়ী শীতবস্ত্র আসলে আবারও বিতরণ করা হবে। পাশাপাশি এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের চিত্র আসলে বেশি দেখা পড়ে রেল স্টেশন, হাসপাতাল এবং বিশেষ করে সড়কের ধারে। সন্ধ্যার পরে যেটি লক্ষ্য করা যায় যে সড়কের পাশে যারা শীতার্ত আছে তারা শীত নিবারণের জন্য খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, কিন্তু খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও শীত কিন্তু আসলে নিবারণ হচ্ছে না। শুধু এবছরই নয়, প্রতি বছরই কিন্তু এই শীত চুয়াডাঙ্গায় হানা দেয়, এবং শীতার্ত যারা ছিন্নমূল মানুষ আছে তাদের দুর্ভোগটাই আসলে প্রতি বছরই চুয়াডাঙ্গায় বয়ে আনে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল আমার। আবহাওয়া কর্মকর্তা যেমনটি বলছে, আবহাওয়া কর্মকর্তা বলছে যে সামনে শৈত্যপ্রবাহ নেমে আসবে, মৃদু থেকে আরও নিচে তাপমাত্রা চলে আসবে। সেই সময় চুয়াডাঙ্গার চিত্র কিন্তু আরও প্রকোপ আকারে ধারণ করবে। আবহাওয়ার যে তাপমাত্রা, শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে চুয়াডাঙ্গার চারিপাশ। তো সাকিব, আমার শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। সাকিব। আমরা চুয়াডাঙ্গার পরিস্থিতি জানছিলাম, এবার একটু যেতে চাই বরগুনায়, সেখানে আছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে ঘন কুয়াশায় নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে কতটা প্রভাব পড়ছে? জি সাকিব, কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে, আর এটি অনুভূত হওয়া স্বাভাবিক, কেননা শীতকাল, এবং আমরা দেখেছি যে এখানে যে সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকছে। যদিও গত বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে, একই সাথে কিন্তু কুয়াশার পরিমাণটা আমরা বেশি লক্ষ্য করেছি। এর ফলে নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে নৌ যোগাযোগের ক্ষেত্রে লঞ্চ কিন্তু দেরি করে ঘাটে ফিরছে, এতে কিন্তু সকালবেলা যে শ্রমিকদের কর্মমুখর দিন উঠতো আগে, সেই সময় কিন্তু এখন শ্রমিকরা আমরা দেখেছি ঘাট শূন্য পড়ে আছে, শ্রমিকরা নেই সেখানে। আর অন্যদিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানকার অধিকাংশ পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু নদী কেন্দ্রিক যে নৌরুট, সেই নৌরুট ব্যবহার করা হয়ে থাকে। সেখানেও আমরা দেখেছি যে খুব সকালে আগে যেখানে এখানে পণ্য নিয়ে জাহাজ কিংবা এখানে ছোট ছোট ট্রলার ভিড়ত, এখন সেখানে খালি পড়ে আছে ঘাটগুলো। দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কর্মব্যবস্থা বাড়ে ঠিকই, কিন্তু সকালে যে শ্রমিকের কর্মমুখর সময়, সেই সময় কিন্তু এখন আর নেই। এর ফলে কিন্তু শ্রমিকের কর্মঘণ্টাও কমছে। কর্মঘণ্টা কমার পাশাপাশি তাদের যে প্রতিদিনের আয়, সেই আয়ও কিছুটা ভাটা পড়ছে বলে এখানকার শ্রমিকরা আমাদের জানিয়েছে। তো অন্যদিকে এখানের বেশিরভাগ মানুষই কিন্তু জেলে পেশায় জড়িত, এবং উপকূলে সমুদ্র কেন্দ্রিক যারা জেলে রয়েছেন তারা কিন্তু ঘন কুয়াশায় তাদের মাছ শিকার ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদ নদীতে যারা মাছ শিকার করেন তাদেরও কিন্তু এখানে মাছ শিকার ব্যাহত হচ্ছে, এবং যারা এখানকার তীব্র শীত অনুভূত হচ্ছে যেখানে, সেখানে শীত উপেক্ষা করে যারা নদীতে মাছ শিকার করতে বেরিয়ে পড়ছেন, অনেকেই কিন্তু শীতজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সদর হাসপাতালের যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 2 জনের কিন্তু মৃত্যু ঘটেছে উপকূলীয় জেলা বরগুনায়। তবে আমরা এছাড়াও যারা শ্রমিক রয়েছেন অনেকের সাথেই কথা বলেছি, বিশেষ করে এখানকার যারা পরিবহন শ্রমিক রয়েছেন কিংবা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, একেবারে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু নানা দুর্ভোগে পড়ছেন শীতের কারণে। তাদের শীত নিবারণের জন্য যে পর্যাপ্ত
গরম কাপড়, সেই কাপড় কিন্তু তাদের নেই। যদিও প্রশাসনের তরফ থেকে কিংবা অন্যান্য সামাজিক সংস্থার তরফ থেকে কিছু কিছু স্থানে শীতের গরম কাপড় বিতরণ হয়েছে, তারপরেও এখানকার অধিকাংশ যারা নিম্নার মানুষ আছেন তারা বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো সরকারি সহায়তা পাননি। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে আরো সামনে যেহেতু মাঝারি আকারের শৈত্য প্রবাহ, মৃদু শৈত্য প্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু তারা এখানকার শীতে যারা দুর্ভোগে রয়েছেন যে মানুষগুলো, তারা কিন্তু আরো বেশি এই দুর্ভোগে পড়বেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য। সাকিব। বরগুনা থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ এবং তার আগে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী। প্রত্যাশা ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থাকবে মানসম্মত নানা রকম দেশি বিদেশি পণ্যের উপস্থিতি। সেখানে স্টলগুলোতে নেই তেমন নতুনত্ব। অনেক স্টলে দেখা গেছে ফুটপাতের পণ্যের সয়লাভ, বেশি দামও রাখা হচ্ছে। আর স্টলে ক্রেতা সমাগম না থাকলেও খাবারের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়, জানাচ্ছেন তাসফিহা উখরোজ। প্রায় মাঝামাঝি সময়ে এসেও সাপ্তাহিক ছুটি ছাড়া তেমন জমে উঠতে পারছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পৌষের শীত আর ছুটির দিন হওয়ায় শনিবার কিছুটা বেড়েছে দর্শনার্থী, তাতেও মন ভরছে না দেশ বিদেশের স্টল মালিকদের। এই যেমন মেলায় আসা ক্রেতাদের মধ্যে অনেকেই এসেছেন কেনাকাটার জন্য, আবার কেউ কেউ এসেছেন ঘুরে দেখতে। সব মিলিয়ে মেলায় থাকা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। সেক্ষেত্রে খাবারের দোকানগুলোর দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের। প্রতিদিন লাখ লাখ টাকার বেচাকেনা হচ্ছে খাবারের দোকানগুলোতে। জি, আমি আসলে আসছি কিছুক্ষণ হলো। আমার তো একটা প্ল্যানিং আছে যে 2-3 ঘন্টা ঘুরবো, তো যদি ঘুরি তাহলে তো একটু ক্ষুধা লাগবে, এই জন্য খাবারের হোটেলে আসা। মেলা যারা আসছে আগত দর্শক, এদের চেয়ে কেনাকাটার চেয়ে খাবারের দোকানে ভিড়টা বেশি হচ্ছে, কারণ আমাদের এখানে দিচ্ছে আকর্ষণীয় সব সুস্বাদু খাবার। আমাদের এখানে প্রতিদিন 5-7 লাখ টাকা, এভারেজ 5-7 লাখ টাকা মেবি থাকে। এদিকে প্রতিবারের মতো এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ পণ্য যেমন গতানুগতিক সব বাজারেও যেমন পাওয়া যায় সেই পণ্য এখানেও মিলছে, তবে দাম তুলনামূলক বেশি। এ ব্যাপারে বিক্রেতারা বলছেন, ক্রেতাদের এই অভিযোগ পুরোপুরি সত্য নয়। এখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আসলে সচরাচর আমরা বাইরেও দেখছি, বাট বাইরের থেকে এখানে কিন্তু দাম অনেক বেশি তুলনামূলক। তারপরেও আসলে মেলা মানে একটা উৎসবমুখর পরিবেশ, যে কারণে আমরা সবাই আসছি। ক্রেতাদের সম্পূর্ণ অভিযোগটা আসলে আমি সত্য বলবো না, ঠিক আছে, আংশিক কিছুটা সত্য, যেমন কিছু জায়গায় আছে, তবে সবগুলো দোকানগুলোতে এবারের বাণিজ্য মেলা জমজমাট হয়েছে এবং এবারের বাণিজ্য মেলার প্রোডাক্টগুলো সবসময় আমরা মনে করি খুব বেস্ট একটা প্রোডাক্ট এখানে আছে। মেলায় বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক একটু বেশি। তারা বলছেন, সারা বছর এসব পণ্য বাজারে তেমন একটা পাওয়া যায় না। এখানে যে পণ্য বা এখানে যে সামগ্রী আছে সবই বিদেশি পণ্য। এগুলো আমাদের স্থানীয়, সাধারণত আমাদের ঢাকার সব অন্যান্য মার্কেটে অ্যাভেলেবেল না। এটা একমাত্র বাণিজ্য মেলায় পাওয়া সম্ভব। 1 মাসের এ মেলায় যত দিন যাচ্ছে দেশি বিদেশি পণ্য ঘিরে ক্রেতা সমাগম বাড়ছেই। আর বেচাকেনার বিষয়ে বিক্রেতারা বলছেন, সময় যত যাবে বিক্রি তত বৃদ্ধির আশা তাদের। তাসফিহা উখরোজ, এখন, ঢাকা। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকদের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠেছে ফার্মিং স্মার্ট ভিলেজ। অন্যদিকে পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক ও উন্নয়ন সংস্থা বলছে, টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিজওয়ান বাঁধন। উত্তরের দিগন্তজোড়া ফসলের জমিন, এ অঞ্চলের অর্থনীতির রসদ এই কৃষি জমি। সময়ের সাথে এখানকার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। আধুনিক কৃষি ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে রংপুরের গ্রাম নাগদা ও ধনতলা। উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রাংশের হাত ধরে এরই মধ্যে ফার্মিং স্মার্ট ভিলেজ হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম দুটি। এখানকার প্রায় 400-র বেশি কৃষক এসব সুবিধা নিয়ে গড়ে তুলছেন কৃষির মডেল ভিলেজ। এরা মাটিতে পরীক্ষা করার পরে ইনশাল্লাহ এত ভালো হয়েছে, ফসল আমি তমদু লাগাইছে আর কি, নেট হাউস দিয়ে এবং উন্নত জমিতে লাগাইছে আর কি। মাটিতে যদি না পরীক্ষা করতাম তাহলে আমি জানতাম না যে আসলে এই মাটি পরীক্ষা করা গুণাগুণ কত ভালো আর কি। এখানে একটা কোলেস্টার হয়েছে আলু রাখার জন্য। আমরা আমাদের গ্রামের কিছু কিছু আলু আমরা ওখানে রাখতে পারবো, এটা আমাদের গ্রামের জন্য উপকার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, যাদের সহায়তায় প্রশিক্ষণ প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য বীমা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া প্রাকৃতিক হিমাগারে ফসল সংরক্ষণ, উন্নত চারার নার্সারি তৈরি সহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে কৃষকদের সময় ও অতিরিক্ত ব্যয় সাশ্রয় করা হচ্ছে। ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিমেল উদ্যোক্তা সেখান থেকে ইনকাম শুরু করছে, মানে যে ভার্মি কম্পোস্টটা প্রডিউস হচ্ছে সেটা সে বিক্রি করতে পারছে। একজন উদ্যোক্তা 30,000 থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। উত্তরের আরেক জেলা বগুড়ায় কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলি নেট হাউস। সম্ভাবনাময় এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজির চারা। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ ও পোকামাকড় রুখে দিয়ে ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। পেটের চারা মাটিতে যখন চারা দেওয়া হয় সেই চারা আমাদের প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, আর এই কোকোপিটের চারা আমাদের কীটনাশক ব্যবহার করা লাগে না। রোগ যেমন সমস্যা, তারপরে আমাদের ভাইরাস ধরে, ছত্রাকনাশক বেশি বেশি। আর পলি হাউসে করলে অতটা খরচ লাগে না, ওখানে আমাদের ভাইরাসও কম। কৃষির টেকসই উন্নয়ন, সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও ভবিষ্যতে খাদ্য চাহিদার কথা বিবেচনা করে পলি নেট হাউসের আধিক্য বাড়াতে পরামর্শ সহ সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থাগুলো। জমিতে রাতে বৃষ্টি আসলেও নষ্ট হয়ে যাবে, বাতাস আসলেও নষ্ট হয়ে যাবে, এই কীটপতঙ্গ অনায়াসে এটা আক্রমণ করতে পারে। কিন্তু পলিনেট হাউসে ঝড়ের কবল থেকে রক্ষা পাবে, বৃষ্টির কবল থেকে রক্ষা পাবে, কুয়াশার কবল থেকে রক্ষা পাবে, কীটপতঙ্গের কবল থেকেও রক্ষা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু সহনশীল কৃষির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাকে কৃষি বান্ধব করা জরুরি। আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো শুধু তারা নিজেদের জন্যই ব্যবহার করে না, এগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে এবং তাতে করে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কাজে এই যে উদ্যোগটা, এটা শুধু নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় না, এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা হবে। এদিকে কৃষিতে নতুন স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিকায়নে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালনাকারী সংস্থাগুলোর। কৃষক নিজে যতটা বেশি বেনিফিট পায় ওরকম কাজ করতে। সো এই সবগুলো 4টা অ্যাসপেক্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক পার্টনারের সাথে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সারা দেশব্যাপী আমরা কাজ করার চেষ্টা করেছি। জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে, কি পেস্টিসাইডস কি ধরনের এখানে ন্যাচারাল পেস্টিসাইড ইউজ করা যায়, ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, সব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে, যার অন্যতম একটি উদাহরণ এসব পলিনেট হাউস। এর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আগাম চারা উৎপাদন সম্ভব। সাজিদ আরাফাত, এখন শাহজাহানপুর, বগুড়া। নওগাঁয় পাইকারিতে চড়া মাছের বাজার, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের চাষের মাছ। এ নিয়ে আরও জানাতে পৌর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, মাছের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। রাত্রি নওগাঁয় এখন নদীনালা, খাল, বিলের পানি একেবারেই কমে এসেছে, যার কারণে আসলে মাছের উৎপাদন, দেশীয় যেসব মাছ রয়েছে সব মাছের উৎপাদন যেমন কমেছে, এতে করে আসলে মাছের সরবরাহ কমেছে। মানুষ এখন আসলে খাবার হিসেবে চাষের মাছের উপর নির্ভর করতে হচ্ছে, এতে করে চাষের মাছের চাহিদা বেড়েছে, যার কারণে আসলে বলা যায় যে সব ধরনের মাছের দাম এখন কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আর আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মাছের আড়তে, যেখানে আসলে হাট ডাকে এখন এই মাছের আড়তগুলো জমজমাট অবস্থা বিরাজ করছে। আর আশপাশের বিভিন্ন এলাকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা এখানে মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। এখানে যেসব মাছ নিয়ে আসা হয়েছে সবগুলো চাষকৃত পুকুরের মাছ এবং জীবিত মাছ বলা হয়। যদি দামের কথা বলি, আজকে যেসব মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা কেজি। 3 থেকে 5 কেজি ওজনের যেসব কাতলা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা কেজি। 1 কেজির মিরকা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে
200 টাকা কেজি। সিলভার কাপের ওজন যদি 2 কেজি হয় সেগুলো বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি, এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া জাপানে যেসবের ওজন হচ্ছে 500 গ্রাম থেকে 1 কেজি ওজন, সেগুলো বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 250 টাকা কেজি পর্যন্ত। এছাড়া যেসব পাঙ্গাস মাছ রয়েছে এগুলোর দাম কিছুটা কম বলা যায়, যে এগুলো তারপরও বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের পাঙ্গাস 150 থেকে 180 টাকা কেজি, এবং চাষে যেসব তেলাপিয়া রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি পর্যন্ত, এবং চাষকৃত পাবদা মাছ এখন পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। তবে দেশীয় যেসব মাছ যেগুলো আসলে জলাশয় থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো মাছের দাম একটু চড়া, সেগুলো বিক্রি হচ্ছে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 800 টাকা কেজি পর্যন্ত। যদি বলে যে ট্যাংরা মাছ এখানে বিক্রি হচ্ছে 600 থেকে সর্বোচ্চ 800 টাকা কেজি, এবং শিং মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি। এখানে কয়েকটা বোয়াল দেখছি যেগুলো বিক্রি হচ্ছে 800 টাকা কেজি পর্যন্ত। আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যেহেতু দেশীয় মাছের সরবরাহ কম, এছাড়া যেহেতু শীতকাল চলছে পুকুরে পানি ঠান্ডা থাকার কারণে তারা কম পরিমাণ মাছ শিকার করছেন, এতে করে মাছের সরবরাহ কম, তবে তারা ভালো দাম পেয়ে বলা যায় যে মোটামুটি লাভবান হচ্ছেন। এখানে আমি ব্যবসায়ীদের সঙ্গে যারা আড়তদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এখানে আজ যে পরিমাণ মাছের সরবরাহ হয়েছে প্রায় 6 টাকা মাছ সরবরাহ হয়েছে, টাকা অঙ্কে বলা যায় যে প্রায় 5 থেকে 6 লাখ টাকার মাছ এখানে সরবরাহ হয়েছে। তো এই ছিল মাছের দরদাম নিয়ে আমার কাছে সবশেষ। নওগাঁর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। দখল দূষণে মৃত প্রায় নড়াইলের চিত্রা নদী। প্রশাসন বলছে নতুন করে দখলদারদের তালিকা করা হচ্ছে, দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে দীর্ঘদিনেও নবগঙ্গা নদীর খনন কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষেরা। দ্রুত নদী খননের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। বিস্তারিত মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদনে। নড়াইল শহরের মাছ দিয়ে বয়ে চলেছে চিত্রা নদী। অবৈধভাবে পাড় দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, তীরে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এক সময়ের গতিময় প্রবাহ এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, খাস জমি দেখিয়ে এসব জায়গা দখল করে বাড়ি তৈরি করেছে এক শ্রেণীর সরকারি কর্মচারীরা। এতে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এছাড়া নদী দখলে যোগসাজশ রয়েছে শহরের প্রভাবশালী মহলের। এমনকি প্রশাসনের জরিপে 63 জন অবৈধ দখলদারের নাম উঠে আসলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শেষ সময় নদীতে গেলি 10 কেজি 15 কেজি আধমরা এরকম পাইছে, আর এখন ওই বাতি গেলি 400 গ্রাম আসছে, কেউ 500 গ্রাম আসছে, কেউ নাও আসছে। মানুষ এখন তাদের বসবাস করে এবং তাদের সোয়ারেজের লাইন এবং বজ্র এই নদীতেই ফেলায়, যে কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে। ড্রেনের পানি সব দিয়ে একবার নদীতে দিয়ে যাচ্ছে, এই দিয়ে আমাকে পানি দূষিত হয়ে যাচ্ছে। তারই কারণে তিনি আমাদের মাছ কমে যাচ্ছে, মাছ নদীতে থাকতে যায় না। আমরা চাই যে নদীটা দখলমুক্ত হোক এবং নদীর সেই নব্যতা ফিরে পাক। অন্যদিকে বালুচর জমে ধুঁকছে কালিয়ার গাজীরহাটের নবগঙ্গা নদী। প্রায় 4 বছর আগে 84 কোটি টাকা ব্যয়ে নদীর 13 কিলোমিটার খনন কাজ শুরু হলেও প্রকল্পটি পুরোপুরি দেখেনি আলোর মুখ। এই অবস্থায় শিগগিরই নদী খনন কাজ শেষ করার দাবি স্থানীয়দের। যেখানে ওনাদের প্রোগ্রাম অনুযায়ী সিএস মাফিরে ধরে নদী কাটিছে, কিন্তু নদী কাটি আমরা মনে করছিলাম যে বড় একটা উপকৃত হব, কিন্তু নদীটা কমপ্লিট করতে পারলো না। নদী খনন হয়ে গেলে পাশের কৃষকরা উপকৃত হবে, আর যদি এইভাবে ফেলে রাখে তাহলে তাদের কোনো উপকার আসবে না। গেল বছরের ডিসেম্বরে প্রথম দফায় মেয়াদ শেষ হয় প্রকল্পের। পরে দ্বিতীয় মেয়াদে 2026 সালের জুন পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করে পানি উন্নয়ন বোর্ড। নবগঙ্গা নদী খনন কাজ শেষ হলে উপকৃত হবে এলাকার হাজারো মানুষ। কাজটি বাস্তবায়ন সম্পন্ন হলে মৃতপ্রায় নবগঙ্গা নদীর সাথে মধুমতি নদী সংযোগ স্থাপনের মাধ্যমে কৃষি এবং মৎস্য উৎপাদনের এবং নৌ যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যায়। চিত্রা নদী দখলদারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এই বিষয়ে আমরা কঠিনভাবে কাজ করছি। যারা দূষণ করছে তাদের এই দূষণ মুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে। বর্তমানে নদীপথ ব্যবহার করে পণ্য আনা নেয়া করে এ জনপদের 5000 ব্যবসায়ী। এ অবস্থায় নদী দুটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন নড়াইল। এখন পর্যন্ত বাংলাদেশিদের 55,000 মেশিন রিডেবল পাসপোর্ট সৌদি আরবে এসে পৌঁছেছে।
এতে খুশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। নতুন পাসপোর্টের কারণে একদিকে কাটছে আকামা জটিলতা, অন্যদিকে কমছে ভোগান্তি। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত। সৌদি আরবে ৩৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতায় আকামা করতে পারছেন না অনেক প্রবাসী। ফলে বাংলাদেশে টাকা পাঠাতে তাদের ঝুঁকতে হচ্ছে হুন্ডির পথে। ধীরে ধীরে সেই অচলাবস্থা কাটছে এখন। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অফিস থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ৫৫,০০০ পাসপোর্ট সৌদিতে পৌঁছানো হয়েছে। পাসপোর্ট হাতে পেয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার তথা উপদেষ্টা মণ্ডলী, বাকি যারা আসলে এই পাসপোর্টের কার্যক্রমের বিষয়ে তারা নজর দিয়েছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পাসপোর্টটা 6 মাস পর পাইছি, তবে আরও দ্রুত হইলে অনেক ভালো হতো। আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ছি পাসপোর্টের জন্য, আমার আকামা এক্সপায়ার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য 1,85,000 এমআরপি ছাপানো হয়েছে। প্রতিদিন বাংলাদেশ থেকে সেই সব দেশে নতুন পাসপোর্ট যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। দূতাবাস থেকে এবং আমাদের প্রবাসী সেবা কেন্দ্রগুলো অফিসগুলোতে পাসপোর্ট আসা মাত্রই আমরা গ্রাহককে মেসেজ পৌঁছে দিচ্ছি, যাতে করে তারা কম সময়ে পাসপোর্ট এসে নিয়ে যেতে পারেন। এবং এটাও আশ্বস্ত করছি, প্রতিদিনই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট আসছে। মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতায় আকামা বা ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। এতে জরিমানার মুখে পড়েন বহু প্রবাসী। তাদের বক্তব্য, আরও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পেলে উপকার হতো। এখন সৌদি আরব। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সক্রিয় 6টি দাবানলের মধ্যে 2টি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে আরও 3টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। সিএনএন জানায় আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে দাবানল। এছাড়া প্যালিসেপস ও ইটেনের প্রায় 90% এলাকায় এখনও দাবানলের দখলে। কেনেথ, হার্স্ট, প্যালিসেডস ও ইটেন মিলিয়ে দাবানল ছড়িয়েছে 38,276 এককেরও বেশি অঞ্চলে। 7 জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক এই দাবানলে এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ অন্তত 13 জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট তথ্য বলছে আগুনে পুড়ে ছাই হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো। আগামী বুধবার পর্যন্ত বাতাসের তীব্রতা অপরিবর্তিত থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের সূত্রপাত খুঁজতে উঠে পড়ে লেগেছে সবাই। তবে পরিবেশ বিজ্ঞানীদের অনেকে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। একই সুরে শহরের গভর্নর বলছেন ক্যালিফোর্নিয়া এখন দাবানলের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও খরার জন্য ভয়াবহ দাবানলের ঘটনা বারবার ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে প্রতিটি ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট কারণগুলোকে সামনে আনছেন সবাই। বিস্তারিত তানভীর জনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্যমতে দেশটিতে দাবানলের সূত্রপাতের বড় একটি কারণ হল বজ্রপাত। এছাড়া ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া এবং বৈদ্যুতিক লাইনের স্ফুলঙ্গিতেও দাবানলের সূত্রপাত হয়ে থাকে। এগুলোর বাইরে অনেক সময় আবর্জনা পোড়ানো ও আতশবাজি ফোটানো থেকেও দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাতের উদাহরণও আছে। তবে লস অ্যাঞ্জেলেস শহরের আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান অঙ্গরাজ্যটিতে দাবানলের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। সম্প্রতি সারা বছর ধরেই সক্রিয় আছে বিভিন্ন পয়েন্টের দাবানল। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে প্রতি বছর ঘন ঘন ঘটছে দাবানলের ঘটনা, যা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। 2024 সালের বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রতিবেদন অনুসারে দাবানলের পুনরাবৃত্তি ও আগুনের মৌসুমকে দীর্ঘায়িত করতে বড় ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তন।
We're still learning about these fires, but in general, what we know is that climate change does increase the risk and severity of fires. For example, climate change can increase fuel for fires, the amount of dry vegetation that can catch on fire. দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। যুক্তরাষ্ট্রের খরা মনিটরের তথ্য বলছে বর্তমানে ক্যালিফোর্নিয়ার মাত্র ৩৯% অঞ্চল সম্পূর্ণ খরামুক্ত, অথচ কয়েক দশক আগেও তা ছিল প্রায় ৯৭%। এছাড়া লস অ্যাঞ্জেলেসের অনেক অবকাঠামোতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থও আছে। পাশাপাশি সান্তা আনা উপকূলের গরম হাওয়া শহরের দিকে প্রবাহিত হচ্ছে, যা পরিবেশকে করছে উত্তপ্ত। এতে সামান্য স্ফুলঙ্গিতেই দাবানলের সৃষ্টি হচ্ছে। One of the really dangerous effects of the Santa Ana winds is this drying effect, and it dries the vegetation out. The vegetation becomes the most dry at any point during the year during a Santa Ana wind event. দাবানলে বিস্তীর্ণ অঞ্চল পুড়ে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। কিছু প্রজাতির প্রাণী দ্রুত পালিয়ে যেতে পারলেও বেশিরভাগ প্রাণীকেই মরতে হয় আগুনে পুড়ে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল ক্যালিফোর্নিয়া। 2020 ও 21 সালের দাবানলে ক্যালিফোর্নিয়ায় গ্রাস হয়েছে 42 লাখ একর অঞ্চল। এ সময় দাবানলে মারা গেছে ও বাস্তুচ্যুত হয়েছে 300 কোটিরও বেশি প্রাণী। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনে দাবানলের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত বিপর্যয়ে মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে। তানভীর চানি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে মধ্যরাতের আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। হগাটসের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই জন্য থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম ইপিজেডে অস্থিরতা সৃষ্টির অভিযোগ। বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে, অন্যান্য ঝামেলাও আছে, ভাবমূর্তির তো ব্যাপার আছে। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর বগুড়ার কৃষকের ভাগ্য। টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত রাখার দাবি। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসে। এবং লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানলের মধ্যে আর্চার ও লিডিয়া অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে, নতুন করে আরও 3 এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।